ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা দিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুল ইসলাম এবং নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ফিরছি আলোচনায়। মাসুমুর রহমান খলিলি, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আমরা জানি আজকের দিনের সবচেয়ে আলোচিত যেই সংবাদটি, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আমেরিকায় উনি বলেছেন শুধু ৭১ নয় ৪৭ থেকে সব ভুলের জন্য ক্ষমা চাই। নেটিজেনরা অনেক প্রশ্ন করছেন যে এটা আসলে কি অনুশোচনা না কৌশল? এই বিষয়ে আমি বলবো, জি, জামাত ইসলামের যারা রাজনীতির সমালোচনা করেন বা ক্রিটিক দৃষ্টিভঙ্গিতে যারা এটাকে দেখেন, তারা সবসময় বলে আসে যেহেতু 71 মানে 1971 সালের মুক্তিযুদ্ধে জামাতের রাজনৈতিক অবস্থান ছিল হচ্ছে স্বাধীনতার বিপক্ষে, তার ফলে এটার জন্য ক্ষমা চাওয়ার বিষয়। তো এটা জামাতের পক্ষ থেকে এর আগেও একাধিকবার ক্ষমা চাওয়া হয়েছিল। বিশেষ করে আমি যখন রিপোর্টার ছিলাম তখন একটা জনসভায় ছিলাম বায়তুল মোকাররমের উত্তর গেটে। তখন জামাতের তদানীন্তন আমির প্রফেসর গোলাম আজম সাহেব আর এই বিষয়টাকে রাজনৈতিক ভুল হিসেবে উল্লেখ করে এটার জন্য ক্ষমা চেয়েছিলেন। তো এরপরও বিভিন্ন দলের পক্ষ থেকে এই ক্ষমা প্রার্থনার বিষয়টা আসে। তো জামাতের ব্যাপারে অনেক সমালোচক এটাও বলে থাকেন 1947 সালে যখন দেশ বিভাগ হয়, একক ভারত এবং ভারত আর পাকিস্তান দুই রাষ্ট্রের জন্ম যখন হয়, তখন মৌলানা মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা উনি তখন বলছিলেন যে যদি দুই রাষ্ট্র হয় তাহলে ভারতে যেসব মুসলিম আছে তাদের নিরাপত্তার কি হবে। তো তখন বলা হতো যে এই বিভক্তিরও জামাত ইসলামী বিরোধিতা করেছিল। যদিও পরবর্তী পর্যায়ে মৌলানা মওদুদী নিজে ভারতের উনি তো ভারতে জন্মগ্রহণ করেছিলেন, উনি স্থায়ীভাবে পাকিস্তানে চলে যান এবং পাকিস্তানের এই যে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যে স্বাধীনতা লাভ, এটাকে সমর্থন করে ওনার একটা বইও আছে জাতীয়তাবাদের উপরে। তো এসব বিষয়ে উল্লেখ করে জামাতের যারা ক্রিটিক আছেন, রাজনৈতিক ক্রিটিক, তারা বলেন যে জামাত বিভিন্ন পাকে বিভিন্ন সময় ভুল সিদ্ধান্ত নিয়েছে। আসলে রাজনৈতিক অবস্থানের নানান ধরনের যুক্তি ইত্যাদি থাকে, আর সাধারণভাবে যারা এ ধরনের ক্রিটিক টাইমে জয়লাভ করেন, যারা সফল হন, রাজনীতির বয়ানটা খানিকটা তাদের ইয়েতে অনুযায়ী চলে। তো সে যাই হবে হোক, জামাতের আমির যে বিষয়ে ক্ষমা প্রার্থনা চাইলেন, এটা জামাতের কোনো মুখপাত্র হলে তারাই হয়তো ভালো বলতে পারবেন, ব্যাখ্যা দিতে পারবেন। আমরা রাজনীতির পর্যবেক্ষক হিসেবে এটুকু বুঝতে পারি, সেটা হচ্ছে বিতর্ককে সম্ভবত জামাতের নেতৃবৃন্দ এড়াতে চাচ্ছেন, যার কারণে তারা বললেন যে 1947 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যেহেতু মানুষ ভুল করে, আর রাজনৈতিক দলের নেতারা তো মানুষই হয়, যদি ভুল হয়ে থাকে সেটার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। আমার কাছে রাজনীতির পর্যবেক্ষক হিসেবে এটাই মনে হয়। জি, মাসুমুর রহমান খলিলি, আপনার কাছে একটু জানতে চাই। আমার কাছে আজকে ক্রিটিকদের অনেক প্রশ্ন আসলে আছে, তারপর আমরা একটু মঞ্জুর ইসলামের কাছে যাব। আপনি বলছিলেন যে জামায়াতে ইসলামীর এর আগেও দুইজন নেতা গোলাম আজম সাহেব এবং মতিউর রহমান সাহেব এই ইস্যু নিয়ে আসলে ক্ষমা চেয়েছিলেন। আজকে ডক্টর শফিকুর রহমান যখন 3বার একটা ইস্যু নিয়ে যখন এই ক্ষমা চাওয়া হয়, তার মানে কি এখনও এইটাকে রিকগনাইজ করতে কোন জায়গায় প্রবলেম হচ্ছে বা স্পেসিফিক মানে অস্পষ্টতা আছে কি না? নাহলে 3বার তো হয়ে গেল, কিন্তু এখনও এটা নিয়ে কোয়েশ্চেন হচ্ছে। আজকে আমাদের একটি প্রোগ্রামের রাজকাহনে একজন বিএনপি নেতা এসে বললেন যে এই যে যদি যদি শব্দটা জুড়ে দিয়েছে, আসলে কি যদি না, এই যদির যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখে, এখন আমি একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখে একটা জায়গায় ভুল দেখতে পাই, আরেকজন হয়তো মনে করবে যে না এটা ভুল না। তা এখন যিনি এটাকে ভুল দেখতে পাচ্ছেন তার জন্য হয়তো এই ক্ষমা প্রার্থনা মঞ্জুর করা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে ক্ষমা চাওয়ার না চাওয়ার যে সাবজেক্টটা, এটাকে অ্যাকসেপ্ট করা না করা, যে ভাষায় জামাত ইসলামী নেতারা ক্ষমা চাক না কেন, অথবা ভুল স্বীকার করুক না কেন এবং ভুল মার্জনা করার কথা বলুক না কেন, আমি হয়তো সেটাকে গ্রহণ নাও করতে পারি। যেমন পাকিস্তান 1971 সালে যে রোলটা বাংলাদেশে প্লে করেছে, বিশেষ করে 1971 মার্চের পর থেকে, এটার জন্য কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একাধিকবার ক্ষমা চেয়েছিলেন, কিন্তু এখনো তো বলা হচ্ছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। তাই এই যে ক্ষমা চাওয়া না চাওয়ার ব্যাপার, এটা হচ্ছে কি, একটা দিক হচ্ছে কি, আমি যে ভাষায় বলুক না কেন আমি এটা ক্ষমা হিসেবে গ্রহণ করব না। সেটা যদি না করে থাকি তাহলে আমি বারবার বলতে থাকবো।
আরেকটা হচ্ছে যদি আসলে সত্যিকার অর্থেই মনে করি যে না তারা এটা ক্ষমা চেয়েছে, তাহলে সেটা ক্ষমাকে গ্রহণ করা যেতে পারে। এখন হচ্ছে কি কে কোন দৃষ্টিভঙ্গি থেকে এই ক্ষমাকে গ্রহণ করা হলো বা দেখলো, সেটাই হচ্ছে মূল বিষয়। জি, আমরা একটু মঞ্জুর ইসলামের কাছে যাই। মঞ্জুর ইসলাম, আমরা মাসুর রহমান খলির কথা শুনতে পারছিলাম। আপনার কাছে আমার একই প্রশ্ন যে আসলে এটা অনুশোচনা না কৌশল, এবং তার সাথে একটু জোরে দিতে চাই, যেহেতু বলছে ক্রিটিকদের অনেক প্রশ্ন আমার কাছে আছে, সেটা বলতে চাচ্ছি যে এই যে 3বার ক্ষমা চাওয়া হইলো, অনেকেই বলছেন যে 47-এর জন্য তো আমরা আসলে কোনো কিছু বলতে চাচ্ছি না, স্পেসিফিক 71-এর বিষয় নিয়ে আসলে জিনিসটাকে স্পষ্ট করা উচিত। কিন্তু 47 নিয়ে আসলে আজকের এই বাংলাদেশে বা নতুন বাংলাদেশে 47 নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। এই জায়গাটা যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে জামাত ইসলামী 47 সালে যে স্ট্যান্ড ছিল সেটা তাদের দলীয় স্ট্যান্ড ছিল, যে পাকিস্তানের বিরোধিতা করা, এটা তাদের দলীয় স্ট্যান্ড ছিল। এবং 71-ও বাংলাদেশ জন্মের বিরোধিতা করা, এটা দলীয় স্ট্যান্ড, রাজনৈতিক স্ট্যান্ড ছিল এটা। দুইটা স্ট্যান্ডের কারণে 47 থেকে 71 পর্যন্ত 3বার 3 নেতা ক্ষমা চেয়েছেন। কিন্তু কালকেও দেখেন যে জামায়াত ইসলামের আমির সাহেব যে কথা বলছেন, যদি ভুল করে থাকি, কি ভুল করছেন সেটা কিন্তু বলেন নাই। 71-এর ভূমিকা নিয়ে উনি কিন্তু কোনো কথা বলেন নাই। উনি বলছেন 47 থেকে আজকে পর্যন্ত 2025-এর 22শে অক্টোবর পর্যন্ত যদি কোনো কিছুতে ভুল করে থাকি, যদি মানুষের মনে কষ্ট দিয়ে থাকি, কিন্তু 75-এর মানে 47 থেকে শুরু করে 2025 পর্যন্ত কিন্তু জামাত ইসলামের ভূমিকা নিয়ে কেউ কোনো কোশ্চেন করেন। কোশ্চেন কিন্তু 71-কে নিয়ে করে। এই 71-এর বিষয়টা যদি ওনারা ক্লিয়ার করেন যে আমরা 71-এর রাজনৈতিক স্ট্যান্ড আমাদের যেটা ছিল, সেই রাজনৈতিক স্ট্যান্ড তখনকার মতো ছিল, কিন্তু বাস্তবতা হলো, বাস্তবতায় আমরা এখন ভুল করেছি বা অথবা শুদ্ধ করেছি, সেটা ওনাদের মতো করে যদি এই 71-এর বিষয়টা ক্লিয়ার করতেন, তখন হয়তো যদি কিন্তু এই জাতীয় শব্দের ব্যবহারটা আর হতো না। তো এখন খলিল ভাই যেটা বলেছেন, যেটা হলো যে উনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, গোলাম আজম সাহেব ক্ষমা চেয়েছেন, মজিবুর রহমান নিজামী সাহেব ক্ষমা চেয়েছেন, এখন শফিক সাহেব ক্ষমা চেয়েছেন। এখন জনগণ ওনাদেরকে ক্ষমা করবে কিনা, সেটা হলো এখন জনগণের বিষয়। কিন্তু আমি মনে করি যে জামাত ইসলামী এখন পর্যন্ত বলে নাই যে 47-এ আমাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা রাজনৈতিক ভাবে ভুল ছিল, এই কথা কিন্তু বলে নাই। 71-এ যে বিষয়টা ছিল রাজনৈতিক ভাবে ভুল ছিল, এটা কিন্তু বলে নাই। তারা একদম মোটা দাগে বলেছে 47 থেকে 2025 পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো ভুল করে থাকি, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি। তো এই জায়গাটাই হলো কনফিউশনের জায়গাটা। এটা আমাদের 47-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের দুই দেশ আলাদা হয়েছে, সেই জায়গায় জামাত ইসলামের ভূমিকা কি ছিল আমার 71-এর যারা বাংলাদেশের জন্ম হয়েছে তাদের এটা দেখার বিষয় না। কারণ 47-এর পরে 52 সনে যখন গোলাম আজম সাহেব ভাষা আন্দোলন করেছেন, সেটা তো অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, যে গোলাম আজম সাহেব ভাষা সৈনিক ছিলেন, সেটা অ্যাপ্রিসিয়েট হয়েছে। কিন্তু গোলাম আজম সাহেবের 71-এর যে ভূমিকা সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয় নাই। তো সেই জায়গাটায় এখন যদি তারা যেই মন নিয়ে ক্ষমা চেয়েছেন, সেই মনটা যদি হয় স্পেসিফিক, যে 71 সনে আমার তাদের যে ভূমিকাটা এটা একদম স্পেসিফিক যদি করেন, তখন আমার মনে হয় ক্ষমার যে চাওয়ার মঞ্জুর যে ইসলাম, আমি ভঙ্গি, আপনাকে আরেকটা প্রশ্ন করি। এটা আমি মাসুমুর রহমান খলিলের কাছেও জানতে চাইবো। আপনি যেটা বলছিলেন যে 47-এ এটা জামাতের দলীয় সিদ্ধান্ত ছিল, 71-এও দলীয় সিদ্ধান্ত ছিল, কিন্তু আমি বললাম না আজকে অনেক প্রশ্ন আসলে আমার সামনে এখানে আছে। সেটা হচ্ছে জামাত আসলে দলীয়গতভাবে বা কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে বা তাদের যে ফোরাম আছে এখানে সিদ্ধান্ত নিয়ে আসলে মানে অফিসিয়াল যে ক্ষমা চাওয়া এইটা কেন করছে না? কারণ অনেকে বলতেছে যে 47-এ জামাত খুব অকপটেই বলতে পারেন, 52-তে তাদের ভূমিকায় অকপটেই বলতে পারেন। ইন টার্মস অফ 71-এর ক্ষেত্রে আসলে অনেকে হয়তো বলেন যে তখন আমার জন্ম হয় নাই, হ্যাঁ, বা সেইটা আমি আসলে জানি না। এই প্রশ্নগুলোর উত্তর আমরা একটু আজকে জানতে যাচ্ছি সিনিয়র সাংবাদিক হিসাবে আপনাদের দুজনের কাছে। মঞ্জুর ইসলাম। হ্যাঁ, আমরা যখনই আলোচনা করি যে ধরেন
একাত্তরের পরে যাদের জন্ম হয়েছে এরকম জামায়াতে ইসলামের কোনো নেতার সাথে যখন আলোচনা করি, তখন তারা 47 নিয়ে আলোচনা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, 52 নিয়ে আলোচনা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু একাত্তরের আলোচনাটা যখন আসে তখন বলতে আমি তো তখন জন্ম হয়নি, আমি তো এসব জানি না। এই আলোচনাটা অনেকবার হয়েছে, বিশেষ করে নুরুল কবির ভাই এটা অনেকবার টেলিভিশনে এই প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। কিন্তু আমার বক্তব্যটা সেই জায়গায় না। আমার বক্তব্যটা হলো যে ওনারা তো তিন নেতা। শফিকুর রহমান কিন্তু পার্টির ইউএসএ তেও একই কথা বলেছেন যে 71-এ হ্যাঁ ওনার জন্ম হয় নাই। হ্যাঁ জি হ্যাঁ সেটাই। তো এখন পার্টির 3জন আমির এইটা নিয়ে কথা বলেছেন, কিন্তু তারা কেউই কিন্তু বলেন নাই 71-এ আমাদের যে ভূমিকাটা এই ভূমিকাটা ভালো ছিল বা মন্দ ছিল এই কথা কিন্তু বলেন নাই। ওনারা প্রত্যেকেই বলছেন যদি ভুল করে থাকি। তো 71-এর আপনাদের ভূমিকাটা কি ছিল বর্তমান সময়ের মধ্যে এসে বাংলাদেশে এই সময়ের মধ্যে। তবে এই জায়গায় আরেকটা বিষয় আছে, দেখেন জামাতের ভাগ্যটা কিন্তু ফেভার করে। আমি মনে করি জামাতের ভাগ্যটা ফেভার করে। যেমন ধরেন পাকিস্তান জন্ম জামাত ইসলাম চায় নাই, কিন্তু বর্তমান পাকিস্তানে বাংলাদেশের জামাত ইসলামের যে রাজনৈতিক সংগঠন, বর্তমান পাকিস্তানের সাথে তাদের আবার খুব ভালো সম্পর্ক। ঠিক একইভাবে জামাতে ইসলামী বাংলাদেশ চায় নাই, কিন্তু বর্তমান সময়ের রাজনীতিতে জামাতে ইসলামী কিন্তু খুব ফেভারে আছে। যারা চিন্তা করতে পারে না বাংলাদেশে যে ডাকসুর মতো প্রতিষ্ঠান শিবিরের নেতৃত্বে যাবে, এবং আগামী সময়ে রাজনীতিতে, এখনকার সময়ের মধ্যে রাজনীতিতে আগামী নির্বাচনে জামাত ইসলামী ভালো করবে, এটা জামাত ইসলামের প্রত্যেক নেতা কর্মীর বডি ল্যাঙ্গুয়েজে চলে আসছে। কেউ কেউ মনে করছে যে আগামী নির্বাচন যদি হয় তবে তারা ক্ষমতায়ও যেতে পারে বা ক্ষমতায় যাবে, এরকম একটা চিন্তা করছে। তার মানে আমি মনে করি যে জামাত ইসলামের কেন জানি বিরোধিতা করেও লাখ ফেভার করতেছে। সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে, দলীয় সংগঠন কর্মীদেরকে প্রস্তুত করার বিষয় হতে পারে। আরেকটা বিষয় হলো বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল আছে যারা অত্যন্ত ডিসিপ্লিন, একটা হলো কমিউনিস্ট পার্টি, একটা হলো জামাত ইসলাম। এটা আমি আরেকবারও বলেছি। কমিউনিস্ট পার্টি আজকে তারা বলতে পারবে যে বাংলাদেশে তাদের কয়টা ভোট আছে এবং কোন আসনে কয়টা ভোট আছে। ঠিক একইভাবে জামাত ইসলামও বলতে পারবে তাদের সারা দেশে কতটা ভোট আছে, কোন আসনে কয়টা ভোট আছে। এইটা অন্য কোনো দল পারবে না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো তারা তাদের প্রত্যেক নেতা কর্মীর ডাটাবেজ আছে, তারা একদম প্ল্যান অনুযায়ী রাজনীতি করছে। সেই কারণেই কিন্তু তারা এবং ডিসিপ্লিন পলিটিক্স করছে। মনজুরুল ইসলাম, অনুকূল আমি যদি পরিবেশ, অন্য রাজনৈতিক দল থেকে বলি, তারা ডিসিপ্লিন পলিটিক্স করছে। হ্যাঁ, প্রতিকূল পরিবেশ থাকলেও তাদের পরিবেশটা কেন জানি অনুকূলের মধ্যে চলে যাচ্ছে। এই যে ধরেন মানে 4টা বিশ্ববিদ্যালয়ে তারা লিড দিচ্ছে, ছাত্র সংগঠন মোটামুটি তাদের দখলে চলে গেছে। বিশেষ করে ডাকসুতে তাদের যে বিজয়, এটা তো সাংঘাতিক রকম একটা বড় মেসেজ বাংলাদেশের জন্য। সেই জায়গাটায় আমি মনে করি যে রাজনৈতিক সংগঠন হিসাবে জামাত ইসলামের 71-এর যে সংগঠন, 90-এর যে সংগঠন এবং 90-এর পরবর্তী যে সময়ের যে সংগঠন, সেই সংগঠনের তুলনায় গত 16 বছরের নির্যাতন নিপীড়ন যত কিছুই হয়েছে, তাদের নেতাদের ফাঁসি হয়েছে, তারপরও বর্তমান সময়ে তারা অতীতের অনেক সময়ের চেয়ে বেশি সংগঠিত, অনেক বেশি শক্তিশালী। জি মঞ্জুর ইসলাম, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ প্রতিদিন নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম এবং নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। মাসুমুর খলিলি, আমি একটু আজকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উনি একটা দৈনিক ইন্টারভিউতে বলেছেন যে জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে। এটা হতে পারে তার পলিটিক্যাল স্ট্যান্ডে, অনেক সময় পলিটিক্যাল ডায়ালগ বিভিন্ন বলে। আমি একটু জানতে চাই যে এনসিপি একটা সময় আমরা দেখেছি যে এনসিপি এবং জামাত পিআরের ইস্যুতে, জুলাই সনদের ইস্যুতে একসাথে মার্চ করেছে। এরপরে জুলাই সনদে তারা সাইন করেনি। জামাতও বলছিলেন যে পিআর পদ্ধতি না হলে মানে আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদে সাইন করবে না। তারপর আমরা দেখতে পেয়েছি যে বৃহত্তর ইন্টারেস্টের জন্য জামাত এখানে সাইন করেছেন। কিন্তু আমি এই প্রশ্নটা একটু জানতে চাচ্ছি যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যে কথাটি বললেন, এনসিপির নেত্রী সামান্তা শারমিন যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে এনসিপির দৃষ্টিভঙ্গি থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে আমরা সাধারণভাবে যেটা জানি আর কি, সেটা হচ্ছে পলিটিক্যাল লিডার যারা আছেন তারা দুই ধরনের কথা বলেন। একটা হচ্ছে তাদের পলিসির ইস্যু নিয়ে মিন করেন এসব কথাগুলো,
এর বাইরে আর কিছু কথা বলেন যেটাকে আমরা সাধারণভাবে রেটরিক বলি জি অথবা কথামালা বলি, এটাকে ঠিক তারা অতটা মিন করেন না। তো সামান্তা শারমিন যে বক্তব্যটা রাখছেন এটা কতটুকু পলিটিক্যাল অ্যাটাক করা অথবা রাজনৈতিক কৌশলের অংশ আর কতটুকু উনি মিন করেছেন এটা আমার কিছুটা সন্দেহ আছে। সন্দেহ এই কারণেই আছে, ধরেন প্রধান যে তিনটা দল বিএনপি, এনসিপি এবং জামাত ইসলামী, তো এই তিনটা দলের মধ্যে ঘোষিতভাবে কোনো দলেই বলে না যে আওয়ামী লীগকে আবার রাজনীতি পুনর্বাসন করা হবে। তবে এই জায়গাটাতে একটু যদি সফট লাইন আমরা দেখি সেটা বিএনপির মধ্যেই আছে। যেমন যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন কিন্তু শুরুর দিকে বিএনপি ঠিক ওভাবে নিষিদ্ধ হোক এটা চায়নি, এবং এখনো বলা হয় যে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে সেটাকে হয়তো স্বাগত জানাতে পারে, যদিও প্রকাশ্যে অতটা বলে না। অন্যদিকে জামাত ইসলামের অবস্থানটাও কিন্তু আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে বলা যায় যে অনেকটা অ্যাসার্টিভ, এবং এই অবস্থানের সাথে এনসিপির অবস্থান প্রায় মিলে যায়। আর এনসিপির অল্প কদিন আগ পর্যন্ত কিন্তু জামাত ইসলামের যে পজিশন, এই পজিশনের কাছাকাছি পজিশন যদি তিন দলের মধ্যে আমরা ধরি তাহলে সেটা এনসিপির ছিল। তা এখন প্রশ্ন হচ্ছে কেন বিশেষ করে এই জুলাই সনদের স্বাক্ষরের আগ থেকে এই চরম বিরোধিতার একটা বিষয় আমরা এনসিপির কোনো কোনো নেতার বক্তব্যে দেখতে পাই। বিশেষ করে নাহিদ ইসলাম সর্বশেষ জামাত ইসলামীর এই আন্দোলন এপিআর আন্দোলন নিয়ে অনেক কট্টর কড়া কথা বলেছেন। এটা হয়তো এনসিপির রাজনৈতিক মতামত, আর জামাত ইসলামীর নেতারা এটাকে অ্যাকসেপ্ট নাও করতে পারেন, অথবা যারা ভোটার আছেন তারা কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন বা করবেন না সেটা তাদের সাবজেক্ট। এখন জি আসি হচ্ছে কি আসলে জামাত ইসলামী যদি নির্বাচনে জিতে সরকার গঠন করে তাহলে কি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ তারা করবে? তো এটা আপনি দুইভাবে দেখতে পারেন। কেউ কেউ হয়তো বলতে পারেন যে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক সাহেব বিভিন্ন বক্তব্য সাংবাদিক সম্মেলন বা অন্যান্য জায়গায় একটু সফট লাইনে কথাবার্তা বলেন, এটা হয়তো অনেক কিছুটা নেচার। আবার কোনো কোনো সময় আওয়ামী লীগের যে ফেসিবাদের কার্যক্রম গণহত্যার যে বিষয়, এটাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এটা কোনোভাবে ক্ষমা করা যাবে না, এরকম কথা আমরা শুনতে পারি। তবে সামগ্রিক ভাবে যদি আমরা অবজার্ভ করি তাহলে জামাত ইসলামী ঠিক আওয়ামী লীগকে পুনর্বাসন করবে অথবা বাংলাদেশে আরেকটা দেশের সিদ্ধান্ত অথবা অঙ্গুলি হেলনে রাষ্ট্রীয় নীতি পরিচালিত হবে এই বিষয়টা সমর্থন করে বলে মনে হয় না। যার কারণে আমরা দেখতে পাই আমাদের প্রতিবেশী ভারতের আধিপত্যের বিষয় নিয়ে কিন্তু জুলাই যে বিপ্লব বা আন্দোলন ছিল এখানে সবচেয়ে বড় কথা ছিল। সেই সময় জি কিন্তু জামাত মাসুম রহমান খলিলি, ইসলামী ভারতের বিষয়ে জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন ইউএসএতে যে ভারত হচ্ছে বাংলাদেশের চেয়ে 26 গুণ একটি বড় দেশ, দুনিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, তাদের রিসোর্স ম্যান পাওয়ার ল্যান্ড হিউজ দেন আওয়ার পিপল। তিনি বলেন আমরা তাদেরকে তাদের জায়গায় সম্মান করতে চাই। হ্যাঁ, এই বক্তব্যের সাথে আমি যেটা বলছিলাম এটার কোনো সাংঘর্ষিকতা নেই। না জামাত ইসলামীর ভারতের ব্যাপারে যে অবস্থানটা, ঘোষিত যে অবস্থানটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রতিবেশী দেশের, দেশ তো আর পাল্টানো যাবে না, বৃহৎ প্রতিবেশী দেশের সাথে সহাবস্থান আমরা করতে চাই, কিন্তু এই বৃহৎ প্রতিবেশী দেশের অঙ্গুলি হেলনে তাদের নির্দেশনায় বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় পলিসি নিয়ন্ত্রিত হবে না। সেটা পররাষ্ট্র কৌশল হতে পারে, অর্থনৈতিক পলিসি হতে পারে। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। একটা কথা বলা হয় যেমন আমরা একটু মঞ্জুর ইসলামের কাছে, আমাদের হাতে সময় বেশি নেই। মঞ্জুর ইসলাম, আপনার কাছে একই প্রশ্ন। সামান্তা আজকে যে দৈনিকে ইন্টারভিউ দিয়েছেন জামায়াতের ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে, আমরা অনেকদিন দেখেছি যে জামায়াতে ইসলামী এবং এনসিপির বক্তব্য কাছাকাছি ছিল, কিন্তু আমরা যখন ঐকমত্য কমিশনের সংলাপ দেখলাম ওই সময়ে এবং ওই সময়ের পরবর্তী সময়ের মধ্যে এই যে সাম্প্রতিক কয়েকদিনের মধ্যে কিন্তু এটা খুব ডেভেলপ করেছে যে এনসিপি এখন আগের অবস্থানে নেই। নিশ্চয়ই এনসিপি কিছু বুঝতে পেরেছে, বুঝতে পারার কারণেই কিন্তু সামান্তা সেই কথা কিন্তু বলেছে। এখন রাজনৈতিক বাস্তবতা হলো যে সামনে যে ইলেকশন, এই ইলেকশনে যে যেভাবে পারি ভারতের হাত ধরেই হোক, ভারতের আশীর্বাদ নিয়েই হোক, আওয়ামী লীগের ভোট নিয়েই হোক, সবাই এখন ক্ষমতায় যেতে চায়। সবাই মনে করছে এইটা হলো একদম ক্ষমতায় যাওয়ার জন্য মোক্ষম টাইম এবং এই সুযোগ আর কখনোই আসবে না। এটা জামাত ইসলামী মনে করে, জামাত ইসলামের সব কর্মী নেতারাও মনে করে যে তাদের জন্য এই টাইমটা হলো সবচেয়ে ভালো টাইম। এখন এই টাইমে ভারতকে কাজে লাগানো, আওয়ামী লীগকে কাজে লাগানো, তাদের ভোট ব্যাংক নেওয়া, যেভাবে হোক তারা সেই কৌশলটা নিবে। সেই কারণেই কিন্তু সামান্তা এই কথাটা বলেছে। একইভাবে কিন্তু বিএনপিও কিছু কথা বলছে যে বিএনপিকে ঠেকানোর জন্য, নির্বাচনে বিএনপিকে ঠেকানোর জন্য এবং কোন কোন রাজনৈতিক দল
নির্বাচন পিছানোর জন্য পায়তারা করছে, এটাও কিন্তু আজকে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কিন্তু বলেছেন। এখন রাজনৈতিক যে টাগোয়ার যেটা হচ্ছে, আমাদের আপনি একটু আগে বলছিলেন যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাভাবিক কোনো আচরণ দেখা যাচ্ছে না। আমাদের নির্বাচন যত আগায়া যাবে, যত দিন আমরা সামনে যাব নির্বাচনের জন্য, তত বেশি কিন্তু নির্বাচনের পোলারাইজেশনটা হবে। এনসিপি কোন দিকে যায়, এখন পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, এনসিপি এখনো মার্কা পায়নি। এনসিপি জামাতের সাথে যাবে, বিএনপির সাথে যাবে, নাকি তারা নিজেরা ইলেকশন করবে, করলে পরে তাদের অবস্থা আমাদের শেষ করতে হচ্ছে, এরকম একটা প্রক্রিয়া কিন্তু যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে এনসিপি হয়তো তাদের রাজনৈতিক অবস্থান আস্তে আস্তে আরো বেশি ক্লিয়ার করবে। জি, ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ মাসুমুর রহমান খলিলি। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিভিসির সঙ্গেই থাকুন।